আজকের এই প্রোগ্রামের প্রধান আলোচক প্রধান বক্তা নরসিংদী জেলা বিএনপির সভাপতি খালিদ কবির খন্দকার এবং আমাদের সামনে আলোচনা পেশ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আজকের এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের গণতন্ত্র উত্তরণ মহাজাগরণ শীর্ষক আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমার প্রিয় সহকর্মী বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, সাবেক যুবনেতা, সাবেক সংসদ সদস্য, গণমানুষের নেতা, সংগ্রামী জননেতা জনাব অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, উপস্থিত আছেন আমার আরেক প্রিয় সহকর্মী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আমাদের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, সাবেক টুকুর ছাত্র নেতা জনাব এবিএম মোশাররফ হোসেন, উপস্থিত আছেন আমার আরেক প্রিয় সহকর্মী সাবেক টুকুর ছাত্র নেতা, ঢাকা কলেজের সাবেক নির্বাচিত ভিপি, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, সংগ্রামী জননেতা জনাব মীর শরাফত আলী সফু, উপস্থিত আছেন আমার আরেক প্রিয় সহকর্মী জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা, সংগ্রামী জননেতা জনাব মোজাম্মেল হক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমাদের পূর্ববর্তী বক্তারা বর্তমান এই ইস্যুতে এই আলোচনা সভার চমৎকার তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। আমি বক্তব্য প্রলম্বিত করবো না। আমাদের শুনেছেন যে আমাদের আজকে বিকেলে 3:30টায় আমাদের শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি সমাবেশ আছে, সেই সমাবেশ আমাদেরকে যোগ দিতে হবে। আমি অতি সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। প্রথমেই যে আমাদের যে দীর্ঘ 16 বছরের যে আমাদের দানবীয় সরকার, মাফিয়া সরকার, একটি খুনি সরকারের বিরুদ্ধে একটি এই দেশের মানুষ আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করে অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক সময়ের বিনিময়ে আমরা আমাদের এই যে কাঙ্ক্ষিত যে গত 2024-এর যে জুলাই আগস্ট ঐতিহাসিক সপ্তম গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আমাদের বিজয় অর্জন হয়েছে, সেই বিজয়ের পরবর্তীতে আমাদের যে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল যে দীর্ঘ 16 বছর যে গণতন্ত্রকে তারা হত্যা করেছিল, যে মানে গণতান্ত্রিক লেবাসে কি ভয়ঙ্কর ভয়াবহ স্বৈরশাসক ছিল, দেশে মানুষের উপর অন্যায় অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, বিরোধী দলের উপর হামলা, গুম, খুন ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। আমরা দেখেছেন সেখানে কিভাবে এই সরকার এই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সেখানে এই হাসিনা সরকার আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছিল। দেশে আইনের শাসন ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, ন্যায় বিচার ছিল না, মানবাধিকার ছিল না, মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আমরা দেখেছেন যে কিভাবে প্রায় 60 লক্ষ আসামি করা হয়েছিল বিএনপি নেতা কর্মীদেরকে, এবং আপনি দেখেছেন যে প্রায় 1.5 লক্ষ মামলা হয়েছে, এবং প্রায় 3000-এর বেশি নেতা কর্মীদেরকে নিশ্চয়ভাবে এক্সট্রাজুডিশিয়াল কিলিং যাকে বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রস ফায়ার হত্যা করেছে, এবং যে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ প্রায় আমাদের 1650-এর মতো বেশি নেতা কর্মীদেরকে মানে সেখানে গুম করা হয়েছে, আনা করে নিয়ে, এটা আমরা সবাই জানি, দেখেছি কি অবস্থা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে বিজয়টা হয়েছিল, সেই বিজয়ের প্রেক্ষিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমাদের বিশ্ব বিজয়ী, স্বাধীনতা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দায়িত্বে আসার পরে মানুষের মনে যে আকাশচুম্বী বিজয়, আশা আকাঙ্ক্ষা প্রত্যাশার জন্ম হয়েছিল, যে সরকারের অধীনে আমাদের সর্বশ্রেণী পেশার মানুষের সমর্থনে এই সরকার মানে গঠিত হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। এই সরকারের কাছে মানুষের যে প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা ছিল যে 3 মাসের মধ্যে একটি বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ
একটি অংশগ্রহণ নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচনটা আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনটা মানে হওয়ার ক্ষেত্রে আমরা আশা করেছিলাম যে পক্ষমতের ভিত্তিতে সেখানে হবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেই নির্বাচনটি প্রলম্বিত হচ্ছে। বিভিন্ন অজুহাতে সেই নির্বাচনকে দীর্ঘায়িত করার প্রক্রিয়া চলছে এবং সেই সংস্কারের নামে এবং বিচারের নামে সেই সংস্কার তো আমরা আমরা সংস্কার বিচার সেই বিষয়টি আমরা বলেছি যে সংস্কার বিচার সেটা তো যেটা যেই সংস্কারগুলি না করলেই নয়, মৌলিক সংস্কার যেগুলো না করলেই নয় সেটি করে আমরা জাতীয় সংসদে করবো, কারণ জাতীয় সংসদের বাইরে সংবিধান সংশোধন করার কোনো এখতিয়ার কারণ নেই। সেখানে এই সংস্কার বিচারের কথা বলে আমরা দেখছি প্রলম্বিত করা হচ্ছে। একটি পর্যায়ে সেই যেগুলো টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েনের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 1 বছর পেরিয়ে গেল। তার মধ্যে আমাদের বিরোধী দলের সাথে সরকার, সেই বর্তমান সরকার এই রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে তারা ঐক্যমত কমিশন গঠন করেছে। সেই ঐক্যমত কমিশনের মধ্যে আমাদের অধিকাংশ বিষয় আমরা ঐক্যমত পোষণ করেছি। আমাদের 700 প্রস্তাবের মধ্যে প্রায় 650 প্রস্তাবে আমাদের একটা ঐক্যমত আমরা দিয়েছি, আমাদের সম্মতি আমরা দিয়েছি। আমরা দেখেছি অধিকাংশ বিষয় 10 বছর প্রধানমন্ত্রী পর থাকবেন সেটা আমরা রাজি হয়েছি যে 10 বছর তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারবে। এবং সেখানে আমরা দেখেছেন যে আমাদের যে সংস্কারগুলির কথা বলা হয়েছে, সেই সংস্কারের ব্যাপারে প্রায় আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের যে সুপারিশ করেছেন সেটা তো অধিকাংশগুলি আমাদের রয়েছে। আমরা দেখেছেন যে জাতীয় সরকারের কথা বলা হয়েছে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষের কথা বলা হয়েছে, তারপরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে। এই বিষয়গুলি তো বারবার আলোচনা আমরা করেছি যে আমাদের কিভাবে বিচার সংস্কারের, আইনের সংস্কারের সমস্ত সংস্কার করেছে। আমাদের ঐক্যমত কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ তিনিও তো বলেছেন বিএনপি তো সমস্ত সংস্কার করেই ফেলেছে, আর নতুন সংস্কারের কথা তো বলে তারা যে কথা বলে যে কয়েকটি দল তারা বলছেন যে তারা মানে সংস্কার এবং বিচার দৃশ্যমান হতে হবে, দৃশ্যমান না হলে তারা নির্বাচনে যাবে না, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে এবং পিআর পদ্ধতির কথা বলছে, সম্পূর্ণভাবে নির্বাচনের কথা বলছে। এই বিষয়গুলি নিয়ে যে বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি এখনো আমাদের বাংলাদেশের মানুষ কতটুকু মানসিকভাবে প্রস্তুত, সাধারণ মানুষ কি পিআর পদ্ধতির জন্য কি প্রস্তুত হয়েছে? তারা কি পিআর পদ্ধতির জন্য এই দেশের মানুষকে এই যে 2000-এর বেশি আমাদের আবু সাইদ থেকে শুরু করে ওয়াসিমা খান থেকে শুরু করে যারা 2000-এর বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে, তারা কি পিআর পদ্ধতির জন্য জীবন দিয়েছিল? তারা কি জাতীয় নির্বাচন আগে সংস্কার করার জন্য জীবন দিয়েছিল? তারা তো জীবন দিয়েছিল একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে। জনগণের সরকার, জনগণের নির্বাচিত, রাষ্ট্রের মালিকানায় দেশের জনগণ, সংবিধানে আছে সেই রাষ্ট্রের জনগণের নির্বাচিত সরকার এসে তারা সেই বিষয়গুলি তারা সেখানে জাতীয় সংসদে তারা সেখানে সংশোধন করবেন, সে আইন পাস করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার আগেই, নির্বাচনের আগেই এই বিষয়গুলি উত্থাপন করে দেশে যে ফেসিবাদ বিরোধী যে ঐক্য আমরা গড়ে উঠেছিল, হাসিনা বিরোধী ঐক্য, যে ঐক্যে আমরা ঐক্যবদ্ধ ছিলাম একটি প্রশ্নে যে ফেসিবাদের বিরুদ্ধে কোনো আপোষ নয়, সেখানে আমাদের দেখতে পাচ্ছি যে এখন আমাদের মধ্যে অনৈক্য বিভেদ সৃষ্টি হচ্ছে। অনৈক্য বিভেদ সৃষ্টি হলে, এই অনৈক্য বিভেদ যদি সৃষ্টি হতে থাকে, তাহলে আমাদেরকে আগামী দিনে এই দেশে আবার ফেসিবাদের যে দোষরা তারা আবার মাথা চারা দিয়ে ওঠার সুযোগ পাবে। এটা আমাদের শরাফত আলী শুভ বললেন যে আমরা দেখেছি যে গোপালগঞ্জের ঘটনা, আমরা সেই সচিবালয়ের ঘটনা, শুধু তাই নয় আমরা বসুন্ধরা যে ঘটনা দেখেছি, যে মেজর যে আমাদের দেখেছি যে একজন মেজর বর্তমান কন্টিনিউ একজন দায়িত্বে আমাদের একজন মেজর আছেন, সেই মেজর কি তার নাম বোধহয় আমরা দেখেছি কি সেই উনি প্রশিক্ষণ দিয়েছে এবং সেখানে প্রকাশ্যে একটি স্বাধীন দেশে সেখানে ঢাকা রাজধানী দখল করার জন্য একটি বিদেশি শক্তির ইন্ধন মদদে বাংলাদেশের একটি রাজধানীর একটি জায়গায়, একটি গুরুত্বপূর্ণ জায়গাতে এতদিন যাবত প্রশিক্ষণ দেওয়ার একটি দায়িত্বপ্রাপ্ত একজন মেজর, তারপর সেখানে কিভাবে সম্ভব হলো? এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা সেখানে সেই সন্ত্রাসীদেরকে, অস্ত্রধারীদেরকে এনে তারা প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশের নাশকতা সৃষ্টি করে, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, তারা নির্বাচনকে মন্ডল করা, প্রলোভিত করা, আবার ফেসিবাদের সেই অশুভ শক্তি আবার রাজনীতিতে পুনঃপ্রবেশ করার জন্য সুযোগ করে দিচ্ছে। সেই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের জাতীয় অনৈক্য যদি আর আমাদের কষ্ট হয়ে যায়, জাতীয় রাজনীতিতে যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, সেই বিভেদ সৃষ্টি হলে আবার তৃতীয় ওই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের যে পেতাত্তারা তারা আবার সুযোগ পাবে। সচিবালয় থেকে শুরু করে সমস্ত জায়গায়, পুলিশ থেকে অনেক জায়গায় এখনো বৃহত্তম সেই সকল স্বৈরাচারের দোষরা রয়েছে, যে পেতাত্তারা রয়েছে, তাদেরকে রেখে আগামী দিনে নির্বাচন সম্ভব না। যত বেশি নির্বাচনের দিন তারিখ প্রলম্বিত হবে, আমাদের
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তার উপরে সম্পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমরা বলতে চাই তাকে আমরা আমাদের সরকার আমাদের দলের প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এটা আমাদেরই সরকার, আমাদের আন্দোলন সংগ্রামের ফসল, আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে চাই না এবং এই সরকারের অধীনে নির্বাচন হবে। এই যে আমাদের অকুণ্ঠ সমর্থন, বিএনপির মধ্যে একটি বড় দলের সমর্থন নিয়ে কিন্তু এই সরকার নির্বিঘ্নে দেশ চালাচ্ছে এবং দেশ চালাতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে, আমরা অনেক সাথ দিচ্ছি। রাজনীতিতে যেটা বলেছেন আমাদের এবিএম মোশাররফ, রাজনীতি সৌন্দর্য বিভিন্ন মত থাকবে, আলোচনা থাকবে, সেই আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা জায়গায় আসবো। মূল বেসিক জায়গাটা যে নির্বাচন, সেই নির্বাচনে যে 16 বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, সেই নির্বাচনটা আগে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের পরবর্তীতে নির্বাচিত সরকার যেই আছে, আমরা বলি না যে ধানের শীষের প্রার্থীকে বিএনপিকে নির্বাচিত করতে হবে, জনগণের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তারা আগামী দিনে যারা নির্বাচিত হয়ে তারা সেখানে দেশের যে মৌলিক পরিবর্তনগুলো কি কি দরকার সেগুলো আলোচনা করবে। অতীতে আমাদের অনেক সমস্যা রয়েছে, ওভার নাইট সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই আমি মনে করি যে এই বিষয়গুলি আমার দ্রুত এই বিষয়গুলি নিয়ে যত বেশি আমাদের দিন তারিখ প্রলম্বিত হবে, ঘোষণা না হবে, আমরা বলেছিল 5 তারিখের মধ্যে এই সরকার 3 তারিখ ঘোষণা করবেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আশা করি 5 তারিখে যেদিন স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছিল সেদিন হয়তো সেখানে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি হয়তো ঘোষণা করবেন। আমরা জানতে চাই যে আগামী বছরের 26 ফেব্রুয়ারি মাসে যে একটি আলোচনা লন্ডন বৈঠকে যে একটা আলোচনা হয়েছিল সেটাকে বাধায় রেখে সম্মান দিয়ে আমার মনে হয় যে সেই ফেব্রুয়ারি মাসের পরে নির্বাচন প্রলম্বিত করার কোনো সুযোগ নেই। তাই আগামী যে যত চক্রান্ত ষড়যন্ত্রই হোক, আমাদের ভুলের কারণে যেন এই নির্বাচন যেন প্রলম্বিত না হয়, দীর্ঘায়িত না হয়, আর যেন এই ফ্যাসিস্ট স্বৈরাচারী দোসররা আবার যেন পাছাছাড়া দিয়ে তারা রাজনীতিতে অনুপ্রবেশ করার সুযোগ না পায়। তাহলে সকল দায় দায়িত্ব কিন্তু যাদের কারণে আজকে যারা এই যে অযৌক্তিক এই নন ইস্যুকে ইস্যু করে তারা গোলাপানিতে মাছ শিকার করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করছেন, তাদেরকে আমরা বলবো যে আপনাদের শুভবুদ্ধি উদয় হোক। আপনারা আজ বেসিক যে জনগণ কি চায়, জনগণের আজকে পিয়ার পদ্ধতি কি জনগণের 5% মানুষ চায় কিনা, আমরা যদি গণভোট নেন আপনার রেফারেন্ডাম দেখেন 5% মানুষ কি কি চায় কিনা, আগে সংস্কার না নির্বাচন জিজ্ঞেস করেন, আগে নির্বাচন চায় না সংস্কার চায় জিজ্ঞেস করে দেখেন, জনগণ কিন্তু চায় না, জনগণ কিন্তু চায় নির্বাচনে ভোট দেওয়ার জন্য 16 বছর ভোট দিতে পারে না, ভোট দেওয়ার জন্য তারা অধীর প্রতীক্ষা বসে আছে। তাই ভোট দিয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত সংসদে পাঠাতে চায়, সংসদ বসে নির্ধারণ করবে দেশ কিভাবে পরিচালিত হবে। তাই আমি মনে করি যে এই সকলের সুবুদ্ধির উদয় হওয়া উচিত, তা নাহলে দেশে একটি অনিশ্চয়তার দিকে দেশ ধাবিত হবে। দেশের মানুষের দেশে এই যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তাহলে সমস্ত দায় দায়িত্ব কিন্তু যারা আজকে দায়িত্বে আছে তাদেরও নিতে হবে, তারপরে যারা এগুলো করছে তাদেরও নিতে হবে। সেই সুযোগ কিন্তু তৃতীয় পক্ষ নিবে, সেই সুযোগ দেওয়া যাবে না। দেশে আবার কোনো অপশক্তি আসুক, আবার কোনো ইমার্জেন্সি আসুক, আবার কোনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি কারো কাম্য না। আমরা কি চান আবার দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি? না। আমাদেরকে সকলকে সচেতন হতে হবে, সকলকে দায়িত্ববান হতে হবে। আমাদের দায়িত্ব নিয়ে আমরা বলছি, আমাদের দলের পক্ষ থেকে আমাদের অনেক সাথ দিচ্ছি। আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্রের চূড়ান্ত বিজয় না হওয়ার আংশিক বিজয় হয়েছে আমাদের গত 2024 সালের 5ই অগাস্টে, কিন্তু চূড়ান্ত বিজয় হবে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা যেদিন ক্ষমতায় যাবে সেদিন চূড়ান্ত বিজয় হবে। সেই বিজয়ের জন্য আমাদেরকে অনেক ধৈর্য, সংযম, সহনশীলতা পরিচয় দিতে হবে। দেশকে আমরা একটি গণতান্ত্রিক সরকার যেন বাংলাদেশের প্রতিষ্ঠা হয় সেটার জন্য আমাদেরকে সকলকে এগিয়ে আসতে হবে। এমন কোনো কর্মকাণ্ড যেন আমরা সংগঠিত না করি যার কারণে দেশে আবার স্বৈরাচারের দোষরদেরকে মাথা ব্যথা দিয়ে সুযোগ পায়। এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমাদের বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধিশালী দেশ, একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এই আশাবাদ ব্যক্ত করে, এবং আমাদের সাংবাদিক বন্ধুরা তাদের যে দায়িত্বশীল দায়িত্ব পালন করেছেন, বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে অনেক ভূমিকা রেখেছেন এবং দালানরাও দেখেছি। তাই বর্তমানে আমরা বলবো আপনাদের ক্ষুরোদার লেখনী দিয়ে আপনার সমাজের দর্পণ, আপনার আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র গঠন করার জন্য আপনারা জাতীয় গণমাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন, যেন আমাদের এই দেশে যেন আমাদের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ পায়। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।